আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা গত কয়েকদিন থেকে মার্কেট যেরকম প্রত্যাশা করছি সেই প্রত্যাশা মোতাবেক মার্কেট কিন্তু চরম একটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে পৌঁছে গেছে, যেটা আমরা 5200 হিসাবে যেটাকে আখ্যায়িত করতে পারি। 200 থেকে 300-র মধ্যে একটা জোন আছে, সেই জায়গাটায় আসি আমাদের বাজার অবস্থান করছে। বাজারে যে টাইপের ভলিউম হচ্ছে প্রতিদিন, সেটা খুবই আশাব্যঞ্জক। আমরা গতদিনও 800 কোটি টাকার কাছাকাছি ট্রেড দেখেছি, প্রায় 789 কোটি টাকা। আজকে দেখেছি 775 কোটি টাকা। এটা সামান্য ব্যবধান, এটা কোনো ব্যাপার না। আর সবচেয়ে বেশি মজাদার ব্যাপার হচ্ছে 61 পয়েন্ট বাড়লেও যেখানে মাত্র 180টা অ্যাডভান্স হয়েছে, 146টা ডিক্লাইন। তাহলে আমরা বুঝতে পারছি বাজার একটা ভারসাম্যমূলক বাজার আমাদের এখানে যাচ্ছে। প্রতিটা সেক্টর আমি গত বৃহস্পতিবারে ভিডিও দিয়েছি, কেউ যদি না দেখে থাকেন তাহলে আবারও একবার দেখে নেবেন। সেখানে আমি একটা কথা পরিষ্কারভাবে বলেছি, প্রতিটা সেক্টরের প্রতিটা শেয়ার ঘুরে ঘুরে ধীরে ধীরে বাড়বে। কারোরই আফসোস থাকার কথা না। যেমন সেদিন আমি বলেছিলাম নাবানা ফার্মার কথা, নাবানা ফার্মা আজকে 2 টাকা 2.5 টাকা বেড়েছে। তো এরকম করে অনেকগুলো শেয়ার আছে যেগুলো বাড়বে। যেমন জিএসপি ফিন্যান্সের কথা বলেছিলাম, ফিন্যান্স সেক্টরের কথা বলেছিলাম। ফিন্যান্স সেক্টর আজকে সেক্টর ওয়াইজ কিন্তু ফুললি ফিন্যান্স সেক্টরটাই কিন্তু আজকে মুভ করেছে, এমনকি খুব ভালোভাবে বেড়েছে। তো সেই জায়গাটায় আমরা একটু দেখতে পারি। এটার পাশাপাশি টেক্সটাইলের দিকেও নজর দেওয়া যায়, যেমন টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ফিন্যান্স যেহেতু শেয়ার সংখ্যা খুবই কম, যেটার কারণে ভলিউম ওয়াইজ এখানে 3 নম্বরে এসছে। তার মধ্যে ফার্মাতে সবচেয়ে বড় বিগ পেইড অ্যাপের বড় বড় দামের শেয়ার যেগুলো লো পেইড আছে। আর টেক্সটাইলের একটা নিউজের কারণে টেক্সটাইলটা আজকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটা ছাড়া অন্যান্য সেক্টরে কিছু কিছু শেয়ারের দাম খুব ভালোভাবে বাড়ছে। এই জিনিসটা আমি বৃহস্পতিবার ভিডিওতে বলেছিলাম, এমনকি সেভাবে লক্ষণীয়। গতকালকে আপনাদেরকে প্রায় 13-14টা শেয়ার আমি অ্যানালাইসিস দিয়েছি, সেগুলোও হয়তো আজকে ওইভাবে দাম না বাড়লেও কিছু সামান্য দাম বেড়েছে। তবে একটু রেস্ট নিয়ে কিন্তু প্রতিটা শেয়ারের দাম বাড়বে, এটা আপনারা মোটামুটি ধরে নিতে পারেন। এখন চলুন আমরা আমাদের প্রত্যাশা মোতাবেক যে ইন্ডেক্সটা আজকে মুভ করেছে সেটার অবস্থানটা সম্বন্ধে আমরা একটু ক্লিয়ার ধারণা পেয়ে যাই। আমরা গতদিনের যে কথাটা বলেছিলাম সেই কথাটার প্রেক্ষিতে একটা জিনিস ক্লিয়ার হওয়া যেতে পারে। আমরা এখানে একটা জোন আছে আমাদের, সেই জোনটা হচ্ছে 5175 থেকে 5280, প্রায় 100 পয়েন্টের একটা জোন আছে। যেমন এই জায়গাটায় যে ডিস্ট্রিবিউশন ফেজ ক্রিয়েট করেছিল, যেখান থেকে ডিরেক্টলি দাম পড়েছে, সেই জায়গাটা আমরা গতদিন আলোচনাতে বলেছি আমাদের ইন্ডেক্স ব্রেকআউট করেছে বুধবারে। বৃহস্পতিবারে অনেকটুকু বেড়ে সামান্য একটু কারেকশন হয়েছে। আজকে সেই সংখ্যাটাকে একদম উড়িয়ে দিয়ে মার্কেট চরমভাবে দাম বেড়েছে। ভলিউম প্লাস ক্যান্ডেলের চরিত্র দুটোই খুব সুন্দরভাবে বেড়েছে। এখন আমাদের মার্কেট যেরকম একটা জোনের মধ্যে এসে অবস্থান করছে, সেই জোনটা পুরোটা মানে আরও প্রায় 100 পয়েন্টের মতো কাছাকাছি জায়গা যেখানে বাড়ার সুযোগ আছে। আমরা কারেকশন কথাটা কখনো আর বলবো না। কারেকশন ফেজে যেতে হলে তার পুরো একটা মুভমেন্ট দরকার, সেই জায়গাগুলোতে এখনও বাজার যায়নি। যেমন আর 2 পয়েন্টস বাড়ার পর হয়তো আমরা একটা প্রত্যাশা করতে পারি ছোটোখাটো একটা কারেকশন। দুঃখিত। এখন চলুন আমরা দেখে নিই আমাদের আগামী দিনের রেজিস্ট্যান্স লেভেলটাই হচ্ছে 5276, 75-76 থেকে 80। আর যদি হালকা ডে কারেকশানও ঘটায় সেক্ষেত্রে 5-10 পয়েন্টের একটা ছোটো কারেকশান হতে পারে। আর যদি বেশি কারেকশানও করতে চায় তাহলে আমাদের বাজার 5116 পয়েন্টস পর্যন্ত ভালো ধরনের সাপোর্ট আছে। সাপোর্টটা কোথায় আছে বলি। প্রথমত হচ্ছে ডিরেক্টলি একটা সাপোর্ট এখানে ক্রিয়েট করা আছে। আর দীর্ঘদিনের যে একটা আমাদের ডাউন ট্রেন্ড
ইয়ে চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ব্রেকআউট করেছে পরশুদিন। সেই চ্যানেলটা আর যে ট্রেন লাইনটা সেটা এখনও বলবৎ আছে। যদি কারেকশানও করে বাজার, তাহলে এখন ট্রেন লাইন প্লাস সাপোর্ট জোন যেখানে এসে মার্চ করেছে সেই জায়গাটাই হচ্ছে আসলে এক্স্যাক্টলি আমাদের সাপোর্ট জোন। সেই পয়েন্টসটা হচ্ছে 5115। এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা ছিল, সেই ট্রায়াঙ্গেলকে ব্রেক ডাউন করেছে, এখন ব্রেকআউটও হয়েছে। তো সো আমাদের ডাউন ফলিংয়ের যে টেনশনটা সেটা আপাতত আমাদের দূর হয়েছে আমরা বলতে পারি। এখন আমরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বিনা চিন্তায় আমরা বাজারের শেয়ার দেখে দেখে ইনভেস্ট করতে হবে। তার মানে এই নয় যে যেগুলোর দাম বেশি বেড়ে গেছে সেগুলোতে আপনি ইনভেস্ট করে বসবেন। এখন চলুন, আপনাদের অনেকগুলো অনুরোধের শেয়ার আছে। প্রতিদিন আসলে অনুরোধের শেয়ার দেওয়াটা খুবই মুশকিল, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, যেটা আপনাদেরও দেখতে বিরক্ত হয়, আমার তো করতে অনেক কষ্ট হয়, সেটা না হয় নাই বললাম। আমি খুব দ্রুত গতিতে আপনাদের শেয়ারগুলো অ্যানালাইসিস দিব চেষ্টা করব। প্রায় 10-15টা শেয়ার আজকে সিলেকশনে আছে। আপনাদের সুন্দর করে আপনারা নাম লিখে আপনারা রিকোয়েস্ট করেছেন দেওয়ার জন্য। যারা নাম লিখেন না, আগামী দিন থেকে নামগুলো সুন্দর করে লিখে দিবেন। এতে আমার পড়তে সুন্দর লাগে, ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। যেমন নাহি ক্যাপ, আমি একে একে সবগুলোই বলবো। নাহি ক্যাপ যে জায়গাটায় অবস্থান করছে সেটা আমরা এখনও বলবো যে সে আপ ট্রেন্ডে যায়নি, কারণ হচ্ছে সে যে ডিস্ট্রিবিউশন ফেজটার মধ্যে ছিল দীর্ঘদিন, সেই ফেজটা থেকে কারেকশান হয়ে সে আবার সেই জোনটার মধ্যে এসে ঢুকেছে। এখন কি সেই জোনটার মধ্যে এখন অবস্থান করছে। এখন আজকে সে কারেকশান করেছে হালকা, সেই কারেকশানটা হচ্ছে ডবল টপ করেছে। ডবল টপ করার পরে সে এখানে রিটেস্ট করার চেষ্টা করছে। রিটেস্ট করলেও তার অবস্থান আসবে সর্বোচ্চ 21 টাকা পর্যন্ত আসার সুযোগ আছে, সেখান থেকে আবার বাড়বে। তবে মেইন রেসিস্ট্যান্স 24 টাকা। 24 টাকা পার করার পরে শেয়ারটা আসলে খুব দ্রুত গতিতে দৌড়াবে, এটা আমরা প্রত্যাশা করি। এই হচ্ছে নাহি ক্যাপ। তারপর আমরা আসি নাভানা ফার্মা। নাভানা ফার্মাতে আমি বৃহস্পতিবারে বলেছিলাম যে শেয়ারগুলা যত বেশি ভোগাবে, যত বেশি অ্যাকুমুলেশন এরিয়াতে থাকবে, সেটা তত বেশি আসলে গেইন দিবে। যদিও ফান্ডামেন্টাল অনেক শেয়ারের দাম বেড়েছিল, একমাত্র নাভানা ফার্মার দাম বাড়েনি। আজকে নাভানা ফার্মা যে একটা লম্বা সময় জুড়ে বলবো আমি একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে আজকে ব্রেকআউট করেছে বলা যেতে পারে। তো এই ব্রেকআউটের ফাইনাল ব্রেকআউট হবে এক্স্যাক্টলি 60 টাকার উপরে। আজকে 56 টাকা পর্যন্ত গিয়েছে, যেখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স ছিল সেই বাধাটা অতিক্রম করে দাঁড়িয়ে গেছে। তো 60 টাকা পার হওয়ার পরে আমরা এই শেয়ারটাতে নজর দিব। এটা নাহি ক্যাপ, দুইটা অনেকটা অলমোস্ট একই টাইপের পজিশনে আছে। এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো এবার খুব স্লোলি দাম বাড়ছে ধীরে ধীরে। তারপরে জিএসপি ফিন্যান্সের কথা বলবো। জিএসপি ফিন্যান্স নিয়ে অনেকদিন আগে বলেছিলাম, ফিন্যান্স সেক্টরে ফিন্যান্সগুলো বাড়ার চেষ্টা করছে জিএসপি ফিন্যান্স। বৃহস্পতিবারই মুভমেন্টটা বেশ বড় দিয়েছে। আজকে এখানে একটা ক্লোজিং ক্যান্ডেল করেছে, এটাও একটা ওর বড় ধরনের রেসিস্ট্যান্স এরিয়া। এক্স্যাক্টলি এখানে যে ট্রায়াঙ্গেল ছিল সেই ট্রায়াঙ্গেল এরিয়াটা পার করতে পারলে তখনই কিন্তু এটার আসলে মুভমেন্ট শুরু হবে, যেটা 6 টাকার উপরে গেলে। এক্স্যাক্টলি এখন 5 টাকা আছে। একটা শেয়ার 30-32 টাকা থেকে একেবারে 3 টাকা 50 পয়সা নেমে যেতে পারে, এটা অভাবনীয়। তো যত দ্রুত গতিতে নেমেছে, আশা করছি তত দ্রুত গতিতেই এই শেয়ারগুলোর দাম বেড়ে যাবে। তারপরে চলুন আমরা আইপিডিসির ক্ষেত্রে আমার নিজেরই মনে আছে 65 টাকার উপরে সেটা অনেক বড় ধরনের গেম হয়েছিল। সেই গেম থেকে যখন ফ্লোর থেকে ছেড়ে দেওয়া হয়, ফ্লোর আটকানো ছিল এটা 57 টাকা সামথিং। এই 57 টাকা থেকে শেয়ারটা পড়তে একেবারে এটা তলানি এসে দাঁড়িয়েছিল 13 টাকা। এটা কখনো ভাবা যায় না আসলে এই টাইপের ব্যাপার। তো আইপিডিসির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, জিএসসি ফিন্যান্সের মতো আইপিডিসিও এখনও পুরো দম নিতে পারে না। এক্স্যাক্টলি ও দম নিতে হলে আর একটু সময় দরকার হবে, সামান্য একটু জায়গা, যেটা হচ্ছে 18 বা 19 টাকা। 18-19 টাকা পার করলে
এই বড় ধরনের একটা জাম্পে যাবে। আজকে যে টাইপের ভলিউম করেছে আমার মনে হচ্ছে ও রিলিটে স্টার্ট হয়ে গেছে, কারণ ফিন্যান্সের মধ্যে আইপিডিসি আর আইডিএলসি দুইটা শেয়ারকে খুব ভালো শেয়ার হিসেবে কাউন্ট করা হয়েছে। খুব রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টের ভাষ্য মতো বললাম কথাটা। তো সেটার প্রেক্ষিতে আমরা দৃষ্টি দিতে পারি আজকে যেহেতু বেশি বেড়েছে, কালকে হয়তো একটু কম বাড়বে, তবে ধীরে ধীরে এই 19 টাকা পার করতে পারলে তখন এটার দিকে নজর দিতে পারি আমরা। এরপরে চলুন রূপালী ব্যাংকের রিকোয়েস্ট ছিল। রূপালী ব্যাংক এর আগে আলোচনা হয়েছে। রূপালী ব্যাংক যে একটা রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটা হচ্ছে এটা আমরা ডবল টপ হিসেবে কাউন্ট করলাম। এই জায়গাটা ডাবল টপের পরে একটা শেয়ার কাপ অ্যান্ড হ্যান্ডেল করতে পারে, তারপরে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন করতে পারে। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল বা শোল্ডার্স প্যাটার্ন কোনোটাই তৈরি হয়নি। এইটা রিটেস্টের চেষ্টা চালাচ্ছে আমি বলবো। রিটেস্ট হয়ে গেলে তাহলে এটা হবে। রিটেস্ট করার জন্য যতটুকু আশা দরকার অতটুকু ইস্যু গেছে অলরেডি, হয়তো সামান্য এদিক সেদিক করে এটা আবার দৌড়ানো স্টার্ট করবে। এটা সাপোর্ট লেভেল, এক্সাক্ট সাপোর্ট লেভেল হলো 21 টাকা 50 থেকে 22 টাকা। এই ছোট্ট জায়গাটার মধ্যে ঘুরপাক খেয়ে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে আমরা ধরে নিব এটা আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরত যাচ্ছে। তারপরে আসুন, একজন রিকোয়েস্ট করেছে আরামিড সিমেন্ট। আরামিড সিমেন্টের আমি মান্থলি চার্ট দেখলাম, কারণ ডে চার্টে আসলে এটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কত উপর থেকে শেয়ারটার দাম পড়েছে। তো আমি আগে ছোট থেকে দেখাই। এটা হলো উইকলি চার্ট। উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি 20 সাল থেকে 21 সালের মাঝামাঝি পর্যন্ত এটা খুব শার্পলি দাম বেড়েছে, গেম হয়েছে। আমি প্রতিদিনই বলি কোনো শেয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়লে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধীরে ধীরে পড়ে। তো এই জায়গাটা পুরোটাই হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাতে সে ধীরে ধীরে দাম পড়ে শেষ করে এখন আমরা ধরে নিব যে সে মোটামুটি একটা ওর কারেকশন ফেজটা শেষ করে ফেলেছে। এখন সে অ্যাকুমুলেশন এরিয়ার মধ্যে আছে। এই অ্যাকুমুলেশন এরিয়াটা হচ্ছে ওর 16 টাকা পর্যন্ত। এই 16 টাকা পার করতে পারলে আরামিড সিমেন্ট আবার নতুনভাবে নতুন যাত্রায় স্টার্ট করতে পারে। যেহেতু 3-4 বছর হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি আবার নতুনভাবে এই শেয়ার গেমলিং শুরু হয়ে যাবে। তারপরে আসে আমরা কেপিপিএল। কেপিপিএল নিয়ে আমরা ফেসবুকে অনেক ধরনের মুখরোচক গল্প দেখতে পাচ্ছি। হঠাৎ করে আমি একটু আগে যে কথাটা বললাম এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। এখন যেহেতু মার্কেট ভালো, যেটার কারণে পুরো কারেকশন না করে কিছু মাঝামাঝি জায়গা থেকে কারেকশনটা শেষ করে মোটামুটি আজকে একটা ব্রেকআউট পয়েন্টের কাছাকাছি জায়গায় এসছে। এই ব্রেকআউট পয়েন্ট থেকে যদি আগামী দিন বেড়ে যেতে পারে, 20 টাকার উপরে যদি ট্রেড হয় তাহলে হয়তো আমরা এটাকে 25 টাকা পর্যন্ত দেখতে পারি। কিন্তু মার্কেট যদি কারেকশন ঘটে সেক্ষেত্রে এটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে বেড়ে যাবে। আদারওয়াইজ এটা কারেকশন হতে হতে এটা 12-13 টাকা পর্যন্ত চলে আসার একটা সুযোগ থেকে যায়। তো যারা এসব শেয়ারে ট্রেড করবেন সাবধানে করবেন। আর তেমন বেশি কিছু বলার নাই। এখন আপ ট্রেন্ডে আছে, ব্র্যান্ডটা ক্রিয়েট করা আছে। এখানে একটা চ্যানেলও ক্রিয়েট হয়েছে, ছোট আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে চ্যানেল, এখনো চ্যানেল ব্রেকআউট করেনি। এই চ্যানেল ব্রেকআউট হয়ে গেলে আর এই বক্স যেটা আমি ড্র করলাম সেটা 20 টাকা পার করতে পারলে তখন এটা হয়তো সামান্য কিছু অল্প সময়ের জন্য আমরা এটাতে এন্ট্রি নিলেও নিতে পারি, বা আপনারা যারা এন্ট্রিতে আছেন তারা নিজেরা শেয়ারটাতে আরও কিছু সময় থেকে যাবেন। আদারওয়াইজ শেয়ারটা থেকে নেমে যাওয়াটা হলো বেস্ট। তারপর আসলাম বিপিএমএল। বিপিএমএল যেহেতু বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা পেপার মিলস, তো বসুন্ধরার ইস্যুটা আমরা যেহেতু জানি গভর্নমেন্টের বদনজরে ছিল। এখন সেই জায়গাটা থেকে কতটুকু ছাড়া পেয়েছে, তাদের ব্যাংক লোন প্লাস আদার্স কিছু নিয়ে কিছু ঝামেলা ছিল, সেগুলো যদি রিকভার হয়ে যায় সেটা একটা ভালো কথা।
আর যদি সেটা রিকভার না করতে পারে তাহলে কিন্তু এটা ভিন্ন ব্যাপার। তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্রেন লাইন ড্র করলেও ট্রেন লাইন মোটামুটি ব্রেক আউট হয়ে আছে। ছোটোখাটো কিছু জায়গা বাদ দিলে এটা ব্যতিক্রম আছে কিছু সামান্য। সেই ব্যতিক্রম গুলাতে আমরা যদি তিনটা ট্রেন লাইন ড্র করলাম, তিনটা ট্রেন লাইন অনুসারে শুধুমাত্র কাছাকাছি খুব জায়গার যেটা সেটা ও রেসিস্ট্যান্স লেভেল হিসেবে আছে। তবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। নির্দিষ্ট জায়গা বলতে বোঝাচ্ছে আমরা 1 বছর তো আমাদের এই গভর্নমেন্টের পিরিয়ডে গেল, এই ছোট্ট জায়গাটার মধ্যে যে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছিল সেই সাইডওয়েজ মুভমেন্ট থেকে আজকে বেরিয়েছে শেয়ারটা বসুন্ধরা পেপার। এখন ওর রেসিস্ট্যান্স যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো যদি পার করতে পারে 37-38 টাকা, তাহলে এটা নতুন একটা গন্তব্য ওর স্টার্ট হতে পারে। তবে ফান্ডামেন্টাল ইস্যুসগুলো চেক না করে কোনো শেয়ারে অবস্থানও রাখবেন না, কোনো শেয়ারে ইনভেস্টমেন্টও যাবেন না। বিডি ল্যাম্পসের আমি দীর্ঘমেয়াদীটা দেখলাম না, ছোট্ট জায়গাটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে মোটামুটি একটা কাপ ক্রিয়েট হয়ে গেছে, এটা খুবই সুন্দর। আর এখন হচ্ছে এটা ডবল টপ ক্রিয়েট করবে, অলরেডি ডবল টপ একটা ক্রিয়েট হয়েছে। তো ডবল টপ ক্রিয়েট হওয়ার পরেও 2 দিন কারেকশন করেছে। এখন কাপের সাথে যদি একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে যায়, কাপ অ্যান্ড হ্যান্ডেলের সূত্র হচ্ছে যেখানে কাপের টপ আছে সেই টপটা পার করতে পারলে তারপরে এন্ট্রি, সেক্ষেত্রে একটা 40 টাকার উপর এন্ট্রি হইতে পারে। আজকে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, আগামী দিন এটা পার করতে পারলেই এটা আবার নতুন উচ্চতায় উঠে যাবে। তারপরে হচ্ছে টেকনোড্রাগ নিয়ে আলোচনা আরও আগেও করেছি। টেকনোড্রাগ খুব ফেভারিট একটা শেয়ার। নতুন শেয়ারের মধ্যে নাভানা ফার্মা যেরকম, টেকনোড্রাগ, তারপরে এশিয়াটিক, এই শেয়ারগুলো কিন্তু অনেকটা একই টাইপের, একই ফরম্যাটের শেয়ার। তো এটারও একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে আছে, এখন রেসিস্ট্যান্সটা পার করতে পারেনি। এখনও রেসিস্ট্যান্সটা পার করতে পারলে আমরা এটাতেও মোটামুটি একটা ভালো সুযোগ আছে বলবো। এখানেও মোটামুটি একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। এর রেসিস্ট্যান্স এরিয়াটা হচ্ছে 34 টাকার উপরে, 34 থেকে 40, এই 6 টাকার ঘরটা পার করতে পারলে এই মোটামুটি একটা ভালো আপট্রেন্ডের দিকে চলে যেতে পারবে। টেকনোড্রাগ, তারপর হচ্ছে ইএচএল খুবই ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার, খুবই শক্তিশালী শেয়ার। কিন্তু এবার যে মুভমেন্টটা বাজারে এসছে সেই মুভমেন্টে শেয়ারটা খুব একটা দাম বাড়েনি, শেয়ারটা আগেই দাম বেড়ে গেছে। এটা ফান্ডামেন্টালি খারাপ রিপোর্ট হওয়ার পরে এই শেয়ারটা 80 টাকা থেকে একেবারে 45 টাকার কাছাকাছি জায়গায় চলে আসছে। সেখান থেকে ঘুরে ফিরে এখন আবার 80 টাকার অনেক কাছাকাছি জায়গায় এসছে, যদিও বেশ কিছু রেসিস্ট্যান্স সামনে পড়ে আছে। 80, 88, 83 এসব জায়গাগুলো পার করতে পারলে, মোট কথা হচ্ছে আমি এখানে একটা চ্যানেল ড্র করেছি, এই চ্যানেলের ঊর্ধ্বমুখী জায়গায় মানে 88 টাকার উপরে যদি ট্রেড করতে পারে তাহলে শেয়ারটাতে আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারি। নাহলে এরকম ধুপে ধুপে স্লোলি কিন্তু যাবে, অনেক সময় ক্ষেপণ হবে। তারপরে হচ্ছে উত্তরা ব্যাংক নিয়ে আলোচনা করতে বলেছিলেন এক ভাই। এখন উত্তরা ব্যাংকের এই যে গ্যাপ, বড় ধরনের একটা গ্যাপ এখানে আছে, আমরা ক্লিন চোখে দেখতে পাচ্ছি। এই গ্যাপটা হয়তো তার ডিক্লারেশনের পরে হতে পারে, অথবা কোনো ইপিএস খারাপ হয়েছে কিনা জানি না, সেটা যদি হয়ে থাকে সেটা হতে পারে। যে টাইপেরই ঘটনা ঘটুক না কেন, যদি ফান্ডামেন্টাল ইস্যুস খারাপ না থাকে, শুধুমাত্র ডিভিডেন্ডের যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো এটা খুব শিগগিরই এই গ্যাপটা পুরোটা শেয়ারটা ফিল আপ করবে।
তো উত্তরা ব্যাংক এমনি প্লে মেক শেয়ার, এখানে যে সাপোর্ট এরিয়াটা আগে ছিল এই জায়গাটা, এই সাপোর্ট এরিয়াটা পুরোটাই জায়গায় একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট আছে, সেই রেজিস্ট্যান্সের জায়গায় গিয়ে আবার নিচের দিকে ব্যাক করছে। তো এখন এই নিচের দিক থেকে কবে নাগাদ এর শেষ হবে সেটা এখন দেখার ব্যাপার। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স 22 টাকা 23 টাকা পার করতে পারবে, তাহলে আমরা 22 টাকা পার করলে 26-27 টাকা পাওয়াটা খুবই অল্প সময়ের ব্যাপার। সে জায়গাটা আসুক। এখন এর একটা মেজর সাপোর্ট আমরা ড্র করে দিতে পারি। সে সাপোর্ট এরিয়াটা হচ্ছে 20 টাকার কাছাকাছি, খুবই অল্প জায়গার মধ্যে। এই 20 টাকার মধ্যে এসে যদি ঘুরে যেতে পারে, শেয়ারটার জন্য খুবই ভালো হবে। এরপরে আসলাম আমরা রূপালী লাইফের আমরা রিসেন্টলি লো পেড জাং শেয়ারের সাথে সাথে প্রতিটা লাইফকে ভালো একটা মুভমেন্ট পেতে দেখেছি, তার মধ্যে রূপালী লাইফও অন্যতম। এই রূপালী লাইফ অসম্ভব রকমের প্লেমিক একটা শেয়ার, যখন প্লে করে তখন খাড়াভাবে উঠেছে। এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে গিয়েছিল, তারপরে ধীরে ধীরে আবারও একটা ভালো র্যালি এসছে, সেটা 24 পুরোটা জুড়ে র্যালিতে ছিল, আবার কারেকশন করে এখন আবার চেষ্টা করছে। তো যেহেতু একটা নির্দিষ্ট লো ক্রিয়েট করে ফেলেছিল, সেই লোর নিচে শেয়ারটা যায়নি। এই লোটা হচ্ছে এখানে 67-68 টাকা, সেই লো থেকে এখন ধীরে ধীরে বাড়ার চেষ্টা করছে। তো এটার আমরা পুরোটাকে যদি একটা জোন হিসেবে কাউন্ট করি, তাহলে 110-12 টাকার উপরে না যাওয়া পর্যন্ত এই শেয়ারটাতে গতি পাওয়াটা খুবই মুশকিল হবে, কারণ খুবই প্লেমেক শেয়ার, অনেক উত্থান পতন থাকে, বাড়লে বেশি দাম বেড়ে যায়, আবার পড়লেও কম পড়ে না। তো সেক্ষেত্রে যারাই ট্রেড করেন এই শেয়ারটাতে একটু চিন্তা ভাবনা করে খুব ভেবে চিন্তে শেয়ারটাতে যদি ইনভেস্টমেন্টে যান তাহলে খুব ভালো হবে। ইনভেস্টমেন্ট আমরা আসলে করি কিনা জানি না, সবাই আসলে ডে ট্রেডার। তো এক্ষেত্রে এখানে খুব কাছাকাছি রেজিস্ট্যান্স যেটা 90 টাকা পার করার পরেও আমরা একটা ছোট এন্ট্রিতে যেতে পারি। আরেকটা শেয়ার বাকি আছে বিএসসি পিএলসি মানে সাবমেরিন কেবল। আমরা এটার নাম পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি প্রায়শই আমরা দেখি শেয়ারটা বাড়ে। আগে অনেক বেশি প্লেমেক হতো, এখন আগের মতো সেরকম আর ওর যৌবন নাই বলতে গেলে। এই শেয়ারটা 256 টাকা থেকে পড়তে এটা প্রায় 98 টাকা এসেছিল, 150 টাকার কাছাকাছি দাম পড়ে গেছে। এটা অস্বাভাবিক ছিল। এখন 134 টাকা আছে, মোটামুটি বেশ ভালো গ্যাপ ফিল আপ হয়েছে। এর মধ্যে আমরা নতুন গভর্নমেন্ট আসার পরে শেয়ারটাতে দাম বাড়তে দেখেছি, তারপরে এখনও ধীরে ধীরে আবার উত্থানের দিকে যাচ্ছে। তা আমরা আগেও বলেছি, এখনও বললাম, বর্তমান সময়টা ছিল পুরোটাই হলো লো পেড শেয়ারের আধিপত্য। তো সেক্ষেত্রে এই শেয়ারটার দাম ওইভাবে বাড়তে পারেনি অন্যান্য ফান্ডামেন্টাল ইস্যুস কারণে, ফান্ডামেন্টাল শেয়ারগুলো দাম না বাড়ার কারণে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সে আজকে একটা ব্রেকআউট পয়েন্টে ছিল, ব্রেকআউট করেছে অলরেডি। ব্রেকআউটের পরে সে কি রিটেস্ট করবে নাকি আবার ফার্দার এখান থেকে দৌড় দিবে, সেই জায়গাটা একটা দেখার দরকার আছে। এখানে একটা ছোট্ট ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। মোটামুটি যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, এখন এটা একটু ফলো আপে রাখতে হবে। তবে আমরা ভলিউমের দিকটা যদি খেয়াল করি, সে উল্লেখযোগ্য ভলিউম মানে এভারেজ ভলিউম বলতে আমরা যেটা বুঝি বাড়ার জন্য, সেই ভলিউমটা মাত্র কেবল স্টার্ট হয়েছে। এইভাবে ভলিউম যদি আর কয়েকদিন থাকে, তাহলে কিন্তু শেয়ারটা খুব শিগগিরই 160-70 টাকা চলে যাওয়াটা, চোখের পলকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা খুবই অল্প সময়ের মধ্যে চলে যেতেও পারে। তো ফার্স্ট অফ অল অটুক যেতে হলে অবশ্যই শেয়ারটাকে এই রেসিস্ট্যান্সটা পার করতে হবে 140 টাকার। তো ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।